হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর এটাকে চমৎকার বলার কারণ হলো আজকে আমরা স্পিকিং ইংলিশের ধারাবাহিক ক্লাসের যেটি নিয়ে কাজ করব সেটা হলো টেন্স। আসলে বুঝতেই পারছো টেন্স নিয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি। কারণ তুমি হয়তো জানো ইংরেজি 75% কথা টেন্স ব্যবহার করে হয়। সো বুঝতেই পারছো টেন্স কতটা গুরুত্বপূর্ণ ফর স্পিকিং ইংলিশ অ্যান্ড ফর লার্নিং ইংলিশ। সো আজকে আমি যেটা নিয়ে কাজ করব মূলত সেটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তার আগে আমি যেটা বলবো সেটা হলো টেন্স কত প্রকার, টেন্স কি এবং এর সকল কথা এই ভিডিওতে থাকছে। সব কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি প্রথমে যেটা নিয়ে কাজ করলাম সেটা হলো টেন্স। টেন্স আসলে কি? টেন্স মানে কাল। আমরা ছোটোবেলায় যেমন বাংলায় কাল সম্পর্কে পড়েছি। কাল কয় প্রকার? 3 প্রকার: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। যেমন আমি বললাম ইংরাজি তো কাল 3 প্রকার, কিন্তু 12টা তোমার কথা হলো, কিন্তু 12 টেন্স তাহলে কোথায় থেকে আসলো? এটার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমরা আজকে টেন্স নিয়ে কাজ করব। এখানে লিখছি আমি টেন্স 3 প্রকার। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমানকাল। বর্তমানকাল প্রেজেন্ট টেন্স। এখন যদি বলি অতীতকাল তাহলে কি হবে? অতীতকাল পাস্ট টেন্স। অতীতকাল পাস্ট টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখানে একটু মিস্টেক হয়েছে লেখাটা, তোমরা একটু বুঝে নিও। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন এই যে 3টা টেন্স, তাহলে এই 3টাকে আবার কীভাবে 12টা ভাগ করা যায়? এই 12টা ভাগ করার জন্য একটি টেন্সকে 4টি করে, 3টিকে 12টা ভাগ করা হয়েছে। এখন এই 4টি কি সেটা দেখা যাক। যেমন আমি বললাম ইন্ডিপেন্ডেন্ট, তারপর আছে কন্টিনিউস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউস। এখন যদি বলি প্রেজেন্টে যদি ইন্ডিপেন্ডেন্ট আসে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট, তারপর যদি বলি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তারপর যদি বলি আবার কন্টিনিউস, কন্টিনিউসের বেলায় কি? প্রেজেন্ট কন্টিনিউস, ফার্স্ট কন্টিনিউস, ফিউচার কন্টিনিউস। এখন যদি বলি পারফেক্ট, পারফেক্ট তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস, পাস্ট পারফেক্ট কন্টিনিউস, ফিউচার পারফেক্ট কন্টিনিউস। আসলে যেই সময় যেটা আসে সেটাই হয়। সো আশা করি বুঝতে পারছো। এখন যেটা নিয়ে আমরা কাজ করব মূলত সেটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি আসলে? এখানে আমি দেখেছি বর্তমান কোনো কাজ চিরোত্তর সত্য, অভ্যাসগত কর্ম এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আচ্ছা, এগুলো কোনো কিছুর দরকার নেই। যেমন আমি বললাম আমি যাই, তার মানে কি? যাওয়ার কাজটা চলতেছে। মানে বর্তমানে যাইতেছি। এই জন্য আমি যাই, আমি খাই, তুমি যাও, তুমি খাও, তুমি যাও না, তুমি কাজটি করো না, তুমি কলেজে যাও না। এই যে বর্তমানে যে কাজগুলো চলতেছে এটাই কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখন এটার স্ট্রাকচার হয় কি সেটা দেখা যাক। গঠন, এখানে স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখন তোমার কথা হতে পারে ভাই ভার্ব 1 কি? এখানে ভার্ব 1 মানে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের অনেক ফর্ম আছে, তার মধ্যে 3টি ফর্ম গুরুত্বপূর্ণ। একটি হলো পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্বের মেইন ফর্মটা বসে। সো আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি বাক্য গঠন করি তাহলে কীভাবে হবে? যেমন আমি বললাম আমি যাই, এর ইংরেজি হবে কি? আই গো। আমি যাই, আই গো। গো একটি ভার্ব, আই অর্থ আমি। আই গো আমি যাই। তুমি যাও, ইউ গো। তুমি যাও, ইউ গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোস। এখানেই একটা সমস্যা। এগুলো এখন তোমার প্রশ্ন হতে পারে, আপনি তো বলেছেন সব জায়গায় ভার্ব 1 হবে, তাহলে এই গো এর সাথে ইএস আসলো কোথা থেকে?
হ্যাঁ, প্রশ্ন তোমার থাকতে পারে, সো এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি এই নোটটা দেখি তাহলে এটাও বুঝে যাব। যেমন আমি এখানে বলছিলাম সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে ইএস যুক্ত হয়। সো সেই জন্য এখানে গোয়ের সাথে ইএস বসছে। কিন্তু এখন তোমার প্রশ্ন হতে পারে ইএস কখন যুক্ত হবে আর এস কখন যুক্ত হবে। এটা যদি আমরা নিচের নোটটা দেখি, 2 নম্বর নোটটা, সেখানে দেওয়া আছে ভার্বের শেষে যদি এস থাকে, এস থাকে, এস থাকে, সিএস থাকে, এক্স এবং জি এবং ও থাকে তাহলে ইএস বসে এবং বাকি সকল ক্ষেত্রে এস বসে। সো আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে কোথায় কি বসবে। এখন যদি আমি এক্সাম্পল হিসাবে কিছু দেখাই, যেমন আমি একটা সাবজেক্ট নিলাম আই, এর সাথে বসালাম গো একটা ভার্ব, আই গো, আমি যাই, আই গো। এখন যদি বলি আমি খাই তাহলে কি হবে, আই ইট। এখন যদি বলি আমি লেখি, আই রাইট, আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আই রিড। আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাই, আই স্লিপ। আমি দেখি, আই সি, আমি দেখি, আই সি। আমি খেলি, আই প্লে, আমি খেলি, আই প্লে। আমি বলি, আই সেই, আমি বলি, আই সেই। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি, যেমন ইউ মানে তুমি, ইউ গো তুমি যাও, ইউ গো তুমি যাও। ইউ ইট তুমি খাও, ইউ ইট তুমি খাও। ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তুমি লেখো। ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তুমি পড়ো। ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ স্লিপ তুমি ঘুমাও। ইউ প্লেই তুমি খেলো, ইউ প্লেই তুমি খেলো। আশা করি বুঝতে পারছো। এইভাবেই শত শত বাক্য তৈরি করা যায়। আমরা নিচের গঠনটা যদি দেখি আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন এখানে আমি একটা স্ট্রাকচারের মতো উঠিয়ে দেখিয়ে দিছি। এখানে তুমি শত শত ভার্ব ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। যেমন আমি এখানে যদি বলি আই গো, আমি যাই, একটা সাবজেক্ট নিলাম আই, আয়ের সাথে বসাইলাম গো, আই গো আমি যাই। আই ইট আমি খাই, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই ডু আমি করি। আই বাই আমি কিনি, আই বাই আমি কিনি। আই সেই আমি বলি। সবগুলো দিয়ে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সামনে। এখন যদি আমি সাবজেক্ট চেঞ্জ করি, যেমন ইউ মানে তুমি, ইউ গো তুমি যাও, ইউ গো তুমি যাও। ইউ ইট তুমি খাও, ইউ লার্ন তুমি শিখো, ইউ লার্ন তুমি শিখো। ইউ খাম তুমি আসো, ইউ খাম তুমি আসো। ইউ প্লেই তুমি খেলো, ইউ প্লেই তুমি খেলো। এখন যদি বলি সে যায় তাহলে কি হবে, গো হবে না, গোস হবে। হি গোস সে যায়, হি গোস। সে খায়, হি ইটস সে খায়, হি ইটস। সে করে, হি ডাস সে করে, হি ডাস। সে কিনে, হি বাইস। আশা করি বুঝতে পারছো। এইভাবে শত শত বাক্য তৈরি করা যায়, বাক্য সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে। সব তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে অনেক বাক্য তৈরি করতে পারবে। এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, এগুলো বাক্য তৈরি করা তো শিখে গেছি, আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো আলহামদুলিল্লাহ। বাট কিন্তু কিভাবে প্রশ্ন করব এবং এগুলো দিয়ে কিভাবে অ্যান্সার করব, একটি টেন্স দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় এবং কিভাবে উত্তর দেওয়া যায় সেটা নিয়ে কাজ করা যাক। আমি এখানে বললাম, আমি একটা সিম্পল বাক্য নিলাম, সিম্পল সেন্টেন্স নিলাম। যেমন বললাম তুমি প্রতিদিন কলেজে যাও। আর ইংরাজি কি, ইউ মানে তুমি, ইউ গো তুমি যাও, ইউ গো তুমি যাও। টু কলেজ কলেজে তুমি কলেজে যাও, ইউ গো টু কলেজ। এখন যদি বলি প্রতিদিন ডেইলি, প্রতিদিন ডেইলি তুমি প্রতিদিন কলেজ যাও, এর ইংরেজি হবে ইউ গো টু কলেজ ডেইলি। তুমি প্রতিদিন কলেজে যাও, ইউ গো টু কলেজ ডেইলি। এখন যদি বলি তুমি প্রতিদিন কলেজে যাও না, তাহলে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, সেটা হলো ডু। তুমি প্রতিদিন কলেজে যাও না, ইউ ডোন্ট গো টু কলেজ ডেইলি। তুমি প্রতিদিন কলেজে যাও না, ইউ ডোন্ট গো টু কলেজ ডেইলি। তুমি কি প্রতিদিন কলেজে যাও? আমি যখন প্রশ্ন করি তখন এই যে সাবজেক্টের প্রথম অক্সিলারি ভার্বটা চলে যায়, এটা আমরা জানি। আর এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আছে ডু, সো ডুটা সাবজেক্টের প্রথম চলে যাবে। তাহলে কি হবে, ডু ইউ গো টু কলেজ ডেইলি। তুমি কি প্রতিদিন কলেজে যাও? ডু ইউ গো টু কলেজ ডেইলি। এখন যদি বলি তুমি কি প্রতিদিন কলেজে যাও না,
ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি, এটাও প্রশ্ন কিন্তু নেগেটিভ প্রশ্ন। ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কি প্রতিদিন কলেজ যাও না? এখন যদি অ্যান্সার করি তাহলে কি হবে? হ্যাঁ আমি প্রতিদিন কলেজে যাই, ইয়া আই গো টু কলেজ ডেইলি, হ্যাঁ আমি প্রতিদিন কলেজে যাই, ইয়া আই গো টু কলেজ ডেইলি। অথবা হতে পারে না আমি প্রতিদিন কলেজে যাই না, নো আই ডোন্ট গো টু কলেজ ডেইলি। এখন যদি বলি তুমি কেন প্রতিদিন কলেজে যাও, তাহলে হবে কি হোয়াই, কেন, হোয়াই কেন, ডু ইউ গো টু কলেজ ডেইলি, হোয়াই ডু ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কেন প্রতিদিন কলেজ যাও, হোয়াই ডু ইউ গো টু কলেজ ডেইলি। আবারও আরেকটা হতে পারে তুমি কেন প্রতিদিন কলেজ যাও না, হোয়াই ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কেন প্রতিদিন কলেজ যাও না, হোয়াই ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে যদি সাথে থাকো সম্পূর্ণ টেন্স নিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারো তাহলে ইংরেজিতে অনেক ভালো করতে পারবে। সব কথা না বাড়িয়ে ক্লাসটি এখানে শেষ করব। পরবর্তীতে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবে না। সব আল্লাহ হাফেজ।